একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। এই করোনা ভাইরাসকালে নিশ্চয়ই তোমরা বাসায় আছো, বাসায় থাকবে, স্বাস্থ্যবিধি মেনে বাইরে যাবে, বাইরে গেলে অবশ্যই মাস্ক পরে যাবে। তা শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে আলোচনা করব কোয়ান্টাম সংখ্যা নিয়ে। তো কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনায় আমি আছি মোহাম্মদ শাহজাহান। তো দেখে নাও শিক্ষার্থীরা, আমরা প্রথমে শুরু করি কোয়ান্টাম সংখ্যা কাকে বলে। কোয়ান্টাম সংখ্যা কাকে বলে আমি একটু সংক্ষেপ যদি তোমাদের বলি, যে ইলেকট্রন কক্ষপথের আকার, উপকক্ষপথের আকৃতি, ওরিয়েন্টেশন, ত্রিমাত্রিক দিকবিন্যাস, স্পিন, ইলেকট্রনের ঘূর্ণন। তাহলে এই চারটা জিনিসকে বোঝার জন্য, জানার জন্য যে সংখ্যার আবর্তন করা হয়েছে তাকে বলা হয় কোয়ান্টাম সংখ্যা। তাহলে এবার শিক্ষার্থীরা চলে আসো প্রধান কোয়ান্টাম সংখ্যা। এই যে কোয়ান্টাম সংখ্যা, প্রথমে সাইজ দিয়ে আমরা যেটা বলছি যে আকার। তাহলে ইলেকট্রনের কোনো একটি ইলেকট্রন কোন প্রধান শক্তি স্তর থেকে নিউক্লিয়াসের চতুর্দিকে আবর্তনশীল তা যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে প্রকাশ করা হয় তাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে। প্রধান কোয়ান্টাম সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়। এন এর মান 1, 2, 3 ইত্যাদি পূর্ণ সংখ্যা হয়। এন এর মান যদি 1 হয় তাহলে সেটা কে শক্তি স্তরকে নির্দেশ করে, এন এর মান 2 হলে এল শক্তি স্তরকে নির্দেশ করে, এন এর মান 3 হলে এম শক্তি স্তরকে নির্দেশ করে। এবং এই প্রত্যেকটি শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 2n² সংখ্যক। তাহলে কে শেলে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2 × 1² সমান 2টি। এল শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে 2 × 2² 8টি। এম শেলে ইলেকট্রন থাকতে পারে 2 × 3² = 18টি। তাহলে শিক্ষার্থীরা, আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে একটু ধারণা নিলাম। এরপরে চলে আসো শিক্ষার্থীরা সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা, প্রথমে চলে আসো সহকারী কোয়ান্টাম সংখ্যাটা আসলে কি। পরমাণুতে ইলেকট্রন আবর্তনের প্রত্যেকটি প্রধান শক্তি স্তরে আবার একাধিক উপশক্তি স্তরে বিভক্ত থাকে। প্রত্যেকটা শক্তি স্তরই কতগুলো উপশক্তি স্তরে, নির্দিষ্ট সংখ্যক উপশক্তি স্তরে বিভক্ত থাকে। কোনো ইলেকট্রন একটি প্রধান শক্তি স্তরে কোন উপশক্তি স্তরে রয়েছে তা প্রকাশের জন্য যে সংখ্যা ব্যবহৃত হয় তাকে সহকারী কোয়ান্টাম সংখ্যা বলে। আর সহকারী কোয়ান্টাম সংখ্যাকে এল দ্বারা প্রকাশ করা হয়। এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত হয়। এল এর মান 0 হলে এস উপশক্তি স্তর নির্দেশ করে, এল এর মান 1 হলে পি উপশক্তি স্তর নির্দেশ করে, এল এর মান 2 হলে ডি উপশক্তি স্তর নির্দেশ করে, এল এর মান 3 হলে এফ উপশক্তি স্তর নির্দেশ করে। তাহলে শিক্ষার্থীরা, আমরা এখানে আলোচনা করে নিলাম সহকারী কোয়ান্টাম সংখ্যার কিছু পার্ট। এবার দেখো পরবর্তী অংশে চলে আসি। পরবর্তী যে বিষয়টা আছে শিক্ষার্থীরা, এখানে দেখে নাও যে এন এর মান যদি 1 হয় তাহলে এন এর মান 1, তাহলে এল এর মান 0 হবে, সেটা 1s উপশক্তি স্তর নির্দেশ করবে। তার মানে প্রথম প্রধান শক্তি স্তরের মধ্যে একটি মাত্র উপশক্তি স্তর থাকবে। এন এর মান যখন 2 হবে, এল এর মান হবে 0, 1, তার মানে দ্বিতীয় শক্তি স্তরের মধ্যে দুইটি উপশক্তি স্তর থাকবে, একটা হলো 2s আর একটা হলো 2p। এন এর মান যখন 3 হবে তাহলে এল এর মান হবে 0, 1, 2, তার মানে তৃতীয় শক্তি স্তরে এন এর মান 3 মানে তৃতীয় শক্তি স্তরে 3টি উপশক্তি স্তর থাকবে। n = 4 হলে এল এর মান 0, 1, 2, 3, তার মানে 4টি মান। তাহলে n = 4 মানে চতুর্থ শক্তি স্তরে 4টি উপশক্তি স্তর থাকবে, তারা হলো 4s, 4p, 4d, 4f। তাহলে শিক্ষার্থীরা, প্রত্যেকটি উপশক্তি স্তরের মধ্যে 2 × 2l + 1 সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। সেই হিসেবে এস উপশক্তি স্তরে ইলেকট্রন থাকবে 2 × 2 × 0 + 1 2টি। পি উপশক্তি স্তরে ইলেকট্রন থাকবে 2 × 2 × 1 + 1 = 6টি। ডি উপশক্তি স্তরে ইলেকট্রন থাকবে 2 × 2 × 2 + 1 = 10টি। এফ উপশক্তি স্তরে ইলেকট্রন থাকবে 2 × 2 × 3 + 1 = হলো 14টি। তাহলে শিক্ষার্থীরা, আমরা এখান থেকে একটা ধারণা নিয়ে নিলাম যে একটি প্রধান শক্তি স্তরের মধ্যে কতগুলো উপশক্তি স্তর থাকতে পারে, নির্দিষ্ট সংখ্যক উপশক্তি স্তরের হিসাব আমরা জেনে নিলাম, এবং প্রতিটি উপশক্তি স্তরে কতটি ইলেকট্রন সর্বোচ্চ ধারণ করতে পারে সেটাও আমরা জেনে নিলাম। এখান থেকে শিক্ষার্থীরা, আমরা আসলে উপশক্তি স্তরের ধারণা কিন্তু নিয়ে আমরা কতগুলো কোশ্চেনকে সমস্যার সমাধান করতে পারি। যেমন দ্বিতীয় শক্তি স্তরে 2d অরবিটাল নেই কেন, বা 2d অরবিটাল সম্ভব কি না, এই সব কোশ্চেনগুলো আমরা এখান থেকে ব্যাখ্যা দিতে পারি। তাহলে শিক্ষার্থীরা দেখে নাও, 2d এর ক্ষেত্রে আমরা যদি বলি 2টা হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা, আর ডিটা দিয়ে বোঝানো হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। তাহলে দুইটা রিলেটেড। প্রধান কোয়ান্টাম সংখ্যার মান এক্ষেত্রে এন এর মান হবে 2। এন এর মান যখন 2 হবে তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান হবে 0, 1। তো এই 0 দ্বারা আমরা বলছি 2s উপশক্তি স্তর, 1 দ্বারা বলছি 2p উপশক্তি স্তর নির্দেশ করে। তাহলে দুইটা উপশক্তি স্তরই নির্দেশ করবে। কিন্তু ডি এর জন্য এল এর মান 2 হতে হয়, তাহলে ডি এর জন্য এল এর মান 2 হতে যা এখানে অনুপস্থিত, অর্থাৎ
আমরা বলে নিতে পারি দ্বিতীয় শক্তি স্তরের 2d অরবিটাল অসম্ভব। তাহলে শিক্ষার্থীরা কিভাবে এই বিষয়টা উপস্থাপন করতে হয় সেটাও তোমরা জেনে নিলে। এবার শিক্ষার্থীরা চলো তারপরে আমরা চলে আসি চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। তাহলে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা কাকে বলে? তাহলে শিক্ষার্থীরা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা যে বিষয়টা আছে তা আমরা বলছি পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াস, এই পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াস এবং পরমাণুর নিউক্লিয়াসের বাইরে ঋণাত্মক আধান বিশিষ্ট ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রন থাকায় পরমাণুর অভ্যন্তরে অর্থাৎ এই যে ইলেকট্রন এই নিউক্লিয়াসকে আকর্ষণ করবে, এই আকর্ষণের ফলে তৈরি হবে বিদ্যুৎ ক্ষেত্র আর তার প্রভাবে তৈরি হবে চুম্বক ক্ষেত্র। তাহলে শিক্ষার্থীরা চৌম্বক ক্ষেত্রের প্রভাবে ইলেকট্রন কক্ষপথের কি করবে? ত্রিমাত্রিক দিক বিন্যাস ঘটে। এই বিন্যাস প্রকরণ সমূহ প্রকাশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহৃত হয় তাকে বলা হয় চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, যেটাকে এম দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এম এর মান 0 সহ প্লাস মাইনাস এল পর্যন্ত, তাহলে অর্থাৎ মাইনাস এল 0 প্লাস এল পর্যন্ত। তাহলে শিক্ষার্থীরা এখানে আমরা পেয়ে গেছি যে এই যে বিষয়টা তোমাদের দেয়া আছে যে এম এর একাধিক মান কিন্তু আছে, তাহলে উপশক্তি স্তর সমূহ চুম্বক ক্ষেত্রের প্রভাবে বিভিন্ন দিকে বিন্যস্ত হতে পারে। বিভিন্ন দিকে, এদিকে বিন্যস্ত হইতে পারে, এদিকে বিন্যস্ত হইতে পারে, এদিকে বিন্যস্ত হইতে পারে। তার মানে কিসের প্রভাবে? চুম্বক ক্ষেত্রের প্রভাবে এই বিন্যস্তটা হতে পারে। তাহলে শিক্ষার্থীরা সেই বিষয়টা বিবেচনা করে আমরা যদি দেখে নেই যে এই চুম্বক ক্ষেত্রের প্রধান শক্তি স্তর দ্বারা আমরা বলে নিলাম বিভিন্ন উপস্তরে এই চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে আমরা অরবিটাল সংখ্যা কাউন্টিং করতে পারি, অরবিটাল সংখ্যা জানতে পারি। তাহলে দেখে নাও প্রধান কোয়ান্টাম সংখ্যা এর মান যদি 2 হয় তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা এর মান হবে 0, 1। তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে বের করা যায় উপশক্তি স্তর, আমরা পেয়ে যাচ্ছি দুইটা 0 এর জন্য 2s উপশক্তি স্তর, 1 এর জন্য 2p উপশক্তি স্তর। তাহলে এবার চলে আসো চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। তাহলে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মানটা নির্ভর করে এল এর মানের উপর। তাহলে এখানে এল এর মান যেহেতু 0 তাহলে এম এর মান 0, তাহলে একটি মান একটি অরবিটাল। ঠিক আছে, অরবিটাল সংখ্যা একটি। এবার আসো 1, তাহলে এল এর মান যদি 1 হয় তাহলে এম এর মান হবে -1 0 +1, তাহলে তিনটি মান তিনটি অরবিটাল। তাহলে আমরা জেনে নিলাম মোট দ্বিতীয় শক্তি স্তরে 4টি অরবিটাল থাকতে পারে। তাহলে শিক্ষার্থীরা 2s এ একটি অরবিটাল থাকবে আর 2p তে 3টি অরবিটাল থাকবে। তাহলে দ্বিতীয় শক্তি স্তরে মোট 2টি উপশক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তরে মোট 2টি উপশক্তি স্তর আর 2টি উপশক্তি স্তরে মোট 4টি অরবিটাল রয়েছে। এবার শিক্ষার্থীরা আমরা তার পরের অংশে চলে আসি। তার পরের অংশটা হলো যে তোমাদের এবার যদি আমরা একটা বিষয় কোশ্চেন যদি এখানে দেখানো যায় তাহলে শিক্ষার্থীরা দেখে নাও যে পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি যে শক্তিস্তর রয়েছে তাতে সর্বমোট কতটি অরবিটাল থাকবে কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে দেখা। তাহলে শিক্ষার্থীরা আমরা যে বিষয়টা আলোচনা করলাম সেই অনুযায়ী তোমরা সেটা করবে। এবার চলে আসো শিক্ষার্থীরা স্পিন কোয়ান্টাম সংখ্যা। তাহলে স্পিন কোয়ান্টাম সংখ্যার যে বিষয়টি বললাম যে ইলেকট্রন নিজ অক্ষের পর ঘড়ির কাঁটার আবর্তনের দিকে বা তার বিপরীত দিকে লাঠিমের মতো ঘুরতে ঘুরতে নিউক্লিয়াসকে পরিক্রমণ করে। নিজস্ব অক্ষের চতুর্দিকে ইলেকট্রন ঘূর্ণনের দিক প্রকাশকারী কোয়ান্টাম সংখ্যাকে স্পিন কোয়ান্টাম সংখ্যা বলে। একে এস দ্বারা চিহ্নিত করা হয়। কোনো রাইটার এমএসও লিখেছে, কারণ ইলেকট্রন যখন ঘূর্ণন নিজ অক্ষের উপর ঘুরে তখন কিন্তু চুম্বক ক্ষেত্রেরও সৃষ্টি হয়, তো সেই কারণে এটা ম্যাগনেটিক স্পিন বলা হচ্ছে। তো সেই জন্য এমএস দ্বারাও প্রকাশ করা, এস দ্বারা প্রকাশ করা। তাহলে শিক্ষার্থীরা এস এর মান দুইটি, একটা হলো প্লাস হাফ আর একটা হলো মাইনাস হাফ। ইলেকট্রন যখন ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তন করে তখন এস এর মানটা প্লাস হাফ হয়, ঘড়ির কাঁটার দিকে আবর্তন করে এস এর মানটা মাইনাস হয়। তাহলে শিক্ষার্থীরা প্রতিটি অরবিটালে বিপরীত স্পিন দুইটি ইলেকট্রন আবর্তন করতে পারে। যে এখানে একটি অরবিটাল, আমরা যে অরবিটাল শব্দটা বলেছি সেই অরবিটালের মধ্যে সর্বোচ্চ দুইটি ইলেকট্রন থাকতে পারবে এবং দুইটি ইলেকট্রন বিপরীত স্পিন বিশিষ্ট অবস্থায় থাকবে, বিপরীত স্পিনের দুটি ইলেকট্রন থাকবে। তাহলে প্রতিটি অরবিটালে বিপরীত স্পিনের দুটি ইলেকট্রন আবর্তন করে। ইলেকট্রন নিজ অক্ষের ঘূর্ণনের দিক প্রকাশ করার জন্য বিজ্ঞানী উলেনবেক এবং গোল্ড স্মিথ স্পিন কোয়ান্টাম সংখ্যা প্রবর্তন করেন। ঠিক আছে, তো অরবিটালে নির্দিষ্ট স্পিনের ইলেকট্রনের কৌণিক ভরবেগ হলো এম্বিয়ার ইকুয়াল টু এইচ ইন্টু √s + 1/2 পাই। তাহলে শিক্ষার্থীরা এখান থেকে আমরা একটা বিষয় যে
চলে আসি, যে যেমন তোমার একটা বিষয়টা হলো পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি যে শক্তি স্তরে বিদ্যমান তাতে সর্বমোট কতটি ইলেকট্রন থাকে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে হিসেব করো। তাহলে শিক্ষার্থীরা তোমাদের এই হিসাবটা দেখিয়ে দিচ্ছি। যখন এরকম একটা কোশ্চেন হবে আমরা এই চার্টের মাধ্যমে খুব সহজে করে নিতে পারি। অনেক ক্ষেত্রে অনেকেই বর্ণনা লিখে, তো আমি মনে করি যে চার্টটাই খুব সহজ। প্রধান কোয়ান্টাম সংখ্যা, তাহলে আমরা এখান থেকে পেয়ে গেছি প্রধান কোয়ান্টাম সংখ্যা এর মানটা কত 4, তাহলে n = 4। তারপরে সহকারী কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যার মান কত হবে 0 1 2 3, তার মানে n এর মান 4, 4টা মান হবে, n এর মান 4, 4টা মান হবে 0 1 2 3। এখন আসো উপশক্তি স্তরগুলি কী হবে, 0 এর জন্য 4s, 1 এর জন্য 4p, 2 এর জন্য 4d, 3 এর জন্য 4f। ঠিক আছে। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, তাহলে চুম্বকীয় আমরা বলছি যেহেতু এল এর মান 0 তাহলে m এর মান 0, একটি অরবিটাল। তারপরে এল এর মান 1, তাহলে 3টি চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা হবে 3টি, তাহলে 3টি মান হবে -1 0 +1, তার মানে 3টি অরবিটাল। 2 এর জন্য আমরা পাচ্ছি -2 -1 0 +1 +2, তার মানে 5টি মান। তারপরে 3 এর জন্য আমরা পাচ্ছি -3 -2 -1 0 +1 +2 +3, তার মানে 7টি মান। তাহলে আমরা অরবিটাল 1, তো প্রতিটি অরবিটাল ইলেকট্রন থাকবে 2টি বিপরীত স্পিনে, যে +12 এর একটা -1, তাহলে 1 × +-12 তার মানে 2টি। তারপরে 3 × +-12 তাহলে 6টি। এখানে 5টি অরবিটাল, তাহলে 5 × +-12 10টি। এখানে হলো 7টি অরবিটাল, 7 × +-12 = 14টি। তাহলে টোটালে আমরা যদি 2 আর 6 যোগ করলে 8 10 18, 18 আর 14 32টি ইলেকট্রন। তাহলে শিক্ষার্থীরা আমরা জেনে নিলাম যে পটাশিয়াম এর 19তম ইলেকট্রনটি যে শক্তি স্তরে বিদ্যমান তাতে সর্বমোট 32টি ইলেকট্রন থাকতে পারে, এবং 4টি কোয়ান্টাম সংখ্যা মাধ্যমে আমরা এই 32টি ইলেকট্রনকে দেখালাম। তাহলে শিক্ষার্থীরা তোমাদের এরকম অনেক অনেক কোশ্চেন হতে পারে, তাহলে সেই কোশ্চেনগুলো তোমরা একইভাবে আনসার করবে। বুঝতে কি পেরেছো শিক্ষার্থীরা? নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে আমরা পরের অংশ আলোচনা করব। শিক্ষার্থীরা পরের অংশে চলে আসো। তো যে পরে যে বিষয়টা দেয়া আছে শিক্ষার্থীরা, শক্তি স্তরের শক্তি নিয়ে আমরা একটু বলি। শক্তি স্তরের শক্তি, তো শিক্ষার্থীরা শক্তি স্তরের শক্তি যদি আমরা বলি তাহলে আমরা দুইভাবে বলতে পারি। শক্তি স্তরের শক্তিটা বিষয়টা দুইভাবে আমরা বলতে পারি শিক্ষার্থী। তো আমরা দুইভাবে শিক্ষার্থীরা এভাবে বলি যে বিষয়টাকে, একটা হলো যে তোমাদের যে বিষয়টা এখানে আসছে সেটা হলো যে শক্তি স্তরের শক্তি, প্রথম শক্তি স্তরের শক্তি সবচেয়ে কম, তারপর দ্বিতীয় শক্তি স্তরের শক্তি বেশি, তার থেকে তৃতীয় বেশি, তারপরে চতুর্থ বেশি, তারপরে পঞ্চম বেশি। এছাড়া আমরা বলছি শক্তি স্তরের মধ্যে যে উপস্তর থাকে, এই উপস্তরের শক্তি কিভাবে নির্ণয় করা হবে, সেটা হলো n+l নিয়ম দিয়ে সেটা বের করা যায়। যেমন দেখে নাও শিক্ষার্থীরা 2s এর মধ্যে n এর মান 2, l এর মান 0, তাহলে মোট যোগফল হলো 2। 2p এর ক্ষেত্রে n এর মান হলো 2, l এর মান হলো 1, যোগফল হলো 3। তাহলে আমরা বলছি যে n+l এর মান যেটা কম হবে দুইটা অরবিটালের মধ্যে, যেটা n+l এর মান কম হবে সেটা কম শক্তি সম্পন্ন অরবিটাল, আর যেটা n+l এর মান বেশি হবে সেটা বেশি শক্তি সম্পন্ন অরবিটাল। আবার দেখে নাও শিক্ষার্থীরা দুইটা অরবিটালে যদি n+l এর মান সমান হয়ে যায় সেক্ষেত্রে কী হবে, যেমন 3s এর ক্ষেত্রে n+l এর মান হলো 3, n এর মান 3, l এর মান 0, যোগফল হলো 3। এখানে n এর মান হলো 2p এর ক্ষেত্রে n এর মান 2, l এর মান 1, যোগফল হলো 3। তাহলে আমরা বলছি যে এই দুইটার মিলে যে হচ্ছে সমান, দুইটা n+l এর মান সমান, তাহলে এখানে n এর মান হলো 3, এটা বড়, এখানে n এর মান হলো ছোট। তাহলে যেটা প্রধান কোয়ান্টাম সংখ্যার মান ছোট সেটা কম শক্তি সম্পন্ন, আর যেটা প্রধান কোয়ান্টাম সংখ্যার মান বেশি সেটা বেশি শক্তি সম্পন্ন। সুতরাং কম শক্তি সম্পন্ন অরবিটাল হলো এটি। এবার আসো শিক্ষার্থীরা আমরা যদি বলি যে উপশক্তি স্তরগুলোর মধ্যে শক্তির ক্রমটা কীরকম আছে, তাহলে প্রথম হলো s উপশক্তি স্তর সবচেয়ে কম শক্তি সম্পন্ন, তারপরে p উপশক্তি স্তর, তারপর d উপশক্তি স্তর, তারপরে f উপশক্তি স্তর। তার মানে নিউক্লিয়াসের নিকট হলো s উপশক্তি স্তর, তারপরে দূরে হলো p উপশক্তি স্তর। তাহলে p উপশক্তি স্তরের নিউক্লিয়াসকে আকর্ষণ করতে এই s অরবিটালের ইলেকট্রন দ্বারা বিকর্ষিত হয়, যার কারণে এর শক্তি বেড়ে যায়। আবার ডি এর ইলেকট্রনগুলো sp উপস্তরের ইলেকট্রন দ্বারা বিকর্ষিত হয় বলে এর শক্তি আরও বেড়ে যায়। তারপরে আমরা বলছি এফেরটা আরও 3টা পর্দা থাকার কারণে এটার বিকর্ষণ আরও বেড়ে যায়, যে কারণে এর শক্তি বৃদ্ধি পায়। তাহলে শিক্ষার্থীরা আমরা জেনে নিলাম। এবার তোমাদের বইতে দেশ অরবিট,
এবং অরবিটাল। তো শিক্ষার্থীরা আমরা বলবো যে অরবিট কাকে বলে। তো অরবিটের যে বিষয়টা আছে যে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে নির্দিষ্ট বৃত্তাকার পথে আবর্তন করে সেটা হলো অরবিট। আর অরবিটাল কোনটা? অরবিটালটা হলো যে ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা সর্বাধিক, যে ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা সর্বাধিক সেই ত্রিমাত্রিক অঞ্চলটাকে বলা হচ্ছে অরবিটাল। তাহলে শিক্ষার্থীরা আমরা অরবিটাল সম্বন্ধে একটা ধারণা নিলাম। তারপরে চলে আসো শিক্ষার্থীরা তোমাদের বইতে যেটা দেয়া আছে সেই অংশটা একটু যদি আমরা বলি, সেটা হলো যে কোয়ান্টাম সংখ্যার ধারণায় এসপিডি অরবিটালের আকৃতি বর্ণনা করতে বলা। তাহলে শিক্ষার্থীরা সেখানে আমরা দুইটা বিষয় খুব গুরুত্ব দিতে হবে। যেমন মনে করো এস অরবিটাল, তাহলে এস অরবিটালের ক্ষেত্রে আমরা বলছি যে যে এল এর মান 0, এম এর মান 0। তাহলে এল এর মান 0, এম এর মান 0, যেহেতু এম এর মান একটি, তো এক্ষেত্রে এস অরবিটালের আকৃতি একই রকমের হবে, সেটা হলো গোলক আকৃতি। এরপরে আসো শিক্ষার্থীরা পি অরবিটালের যে আকৃতি আছে, আমরা পি অরবিটাল সেটা হলো পি এর জন্য এল এর মানটা হচ্ছে 1 এবং এম এর মান হচ্ছে -1, 0, +1, তাহলে তিনটি মান। সেই জন্য আমরা বলছি পি অরবিটাল আকৃতি হবে ভিন্ন ভিন্ন, অর্থাৎ পি অরবিটালের আকৃতি আর একই রকমের হবে না, সেটাকে বলা হচ্ছে আকৃতিটা হবে ডাম্বেল আকৃতি। তাহলে এখন সেই পি অরবিটালে দুইটা লোব থাকবে, দুইটা লোব যে বিন্দুতে মিলিত হবে সেটা হলো নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসে ইলেকট্রন 0 থাকে, আর এই জায়গাটাকে বলা হচ্ছে নোড। হ্যাঁ, এই জায়গাটাকে বলা হয় নোড। আর এই বরাবর একটা তল কল্পনা করা হয়েছে, সেটাকে বলা হয় নোডাল তল। তাহলে শিক্ষার্থীরা খেয়াল করবে যে দুই লোবের দিকে ইলেকট্রন ঘনত্ব বেশি থাকে, দুই লোবের দিকে ইলেকট্রন ঘনত্ব বেশি থাকে। তো একইভাবে পি ওয়াই পি জেড এর বর্ণনা দেওয়া যাবে। তাহলে আমরা বলছি পি এক্স অরবিটালের লোব হলো কোনটা? পি এক্স অরবিটালের নোডাল তল হলো ওয়াই জেড, এটা খেয়াল রাখবে। তারপর ডি অরবিটালের ক্ষেত্রে আসো যে এল এর মান হলো 2, এম এর মান হলো -2, -1, 0, +1, +2, তাহলে সেখানে আমরা 5টি মান পাচ্ছি। সুতরাং ডি অরবিটালের আকৃতি, জ্যামিতিক যে আকৃতি সেটা হলো ডাবল ডাম্বেল আকৃতি। তাহলে ডাবল ডাম্বেল, তাহলে সেখানে ডাবল ডাম্বেলের মধ্যে ডিএক্সওয়াই যেটা আছে, ডিএক্সওয়াই অরবিটাল, সেটা আমরা বলছি যে এক্স এবং ওয়াই তলের মাঝখানে থাকবে একটি লোব, আর আরেকটি লোব তার উপর লম্বভাবে থাকবে। ডি ওয়াই জেড অরবিটালে যেটা থাকবে সেটা শিক্ষার্থীরা ওয়াই এবং জেড দুই অক্ষের মাঝে থাকবে, ঠিক আছে, আর তাকে উপর লম্বভাবে আরেকটি অবস্থান করবে। তারপর আসলে শিক্ষার্থীরা ডি জেড এক্স অরবিটালটা হবে জেড এবং এক্স অরবিটালের মাঝখানে একটি লোব, আরেকটি হবে লম্বভাবে। ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দুই অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর, হ্যাঁ, আর ওয়াই অক্ষ বরাবর। তাহলে আমরা এখানে দশা প্রকাশ করার জন্য একটা প্লাস দশা, একটা মাইনাস দশা দিয়েছি। ডি জেড স্কোয়ারটা কি হবে? জেড অক্ষ বরাবর একটা অরবিটাল থাকবে, অর্থাৎ দুইটা লোব থাকবে, আর একটা এক্স এবং ওয়াই যেখানে সেন্টার, সেই সেন্টারটাকে কেন্দ্র করে ঘুরতে থাকবে, ঠিক আছে। তাহলে শিক্ষার্থীরা কোয়ান্টাম সংখ্যার ধারণায় এসপিডি অরবিটালের আকৃতির বিষয়ে তোমাদের একটু বললাম, সেই বিষয়টা তোমরা বই থেকে বিস্তারিত পড়ে নিবে। এরপরে চলে আসো শিক্ষার্থীরা আমরা পরের অংশে চলে আসি, যেটা হলো ইলেকট্রন বিন্যাস। তো ইলেকট্রন বিন্যাস করার জন্য ইলেকট্রন বিন্যাস তোমার বইতে 106 পৃষ্ঠায় দেওয়া আছে। তো আমরা শক্তির ক্রম বলেছি, উপশক্তি স্তরের ক্রম বলেছি, অরবিটাল বলেছি। তো এর মধ্যে আমরা বলছি এস অরবিটালে কোনো কিন্তু নেই, এস অরবিটালে কোনো, আমরা বলছি এস উপশক্তি স্তরের মধ্যে কোনো অরবিটাল নেই, এটা ব্যতীত বাকি সবগুলোর মধ্যে কিন্তু কি আছে? উপশক্তি স্তরের মধ্যে অরবিটাল আছে। যেমন পিতে 3টা অরবিটাল আছে, ডিতে 5টা অরবিটাল আছে। তো শিক্ষার্থীরা এই অনুযায়ী আমরা অরবিটালটাকে একটা আইডেন্টিফাই করে নিলাম। হুন্ডের নীতির বর্ণনা, এবার আসলে হুন্ডের নীতিটা কি? হুন্ডের নীতিটি কি বলা হচ্ছে? যে হুন্ডের নীতিতে যে বিষয়টা বলা হচ্ছে, একই উপশক্তি স্তরের অরবিটালগুলির মধ্যে ইলেকট্রন সর্বাধিক ইলেকট্রন বিজোড় অবস্থায় থাকবে, এবং ইলেকট্রন যদি প্রাপ্যতা অনুযায়ী ইলেকট্রন প্রবেশ করে তাহলে ইলেকট্রন বিপরীতমুখী স্পিনে প্রবেশ করবে। তাহলে শিক্ষার্থীরা সেই অনুযায়ী যদি আমরা দেখি যে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা যদি আমরা দেখি, তাহলে সেখানে দেখো 1:2, 2:2, 2px1, 2py1, 2pz1, এখানে কিন্তু স্পিনটা বোঝা যায় না, সেই জন্য আমরা বক্স পদ্ধতিতে করে থাকি। তাহলে বক্স পদ্ধতিতে দেখো প্রথমে 1s উপশক্তি স্তর, 1s প্রথম শক্তি স্তরের 1s উপশক্তি স্তর, তার মধ্যে ইলেকট্রন যাবে 2টা 1s অরবিটাল। দ্বিতীয় শক্তি স্তরের প্রথম উপস্তর হলো 2s, এবং 2s এর মধ্যে অরবিটাল আছে একটা, 2টা ইলেকট্রন প্রবেশ করে। এবার 2p উপশক্তি স্তরের মধ্যে 3টা অরবিটাল আছে, ইলেকট্রনগুলো একমুখী স্পিনে ইলেকট্রন একটা একটা করে প্রবেশ করবে। দেখো একমুখী স্পিনে একটা একটা করে ইলেকট্রন প্রবেশ করবে। এখন তুমি যদি প্রথমটা একমুখী স্পিন, পরেরটা বিপরীতমুখী দিলে হবে না, সেখানে কি করতে হবে? সবগুলো ইলেকট্রন একমুখী স্পিনে দিতে হবে, তাহলে এভাবে প্রবেশ করবে। তারপরে দেখো একটা ইলেকট্রন বাড়ে, আমরা অক্সিজেন যদি করি তাহলে সেখানে
প্রথম ও শক্তি স্তরের প্রথম উপশক্তি স্তরের প্রথম অরবিটালে দুইটা ইলেকট্রন বিপরীতমুখী স্পিনে প্রবেশ করবে। দ্বিতীয় শক্তি স্তরের দ্বিতীয় 2s উপশক্তি স্তরে একটি অরবিটাল, সেখানে দুইটা ইলেকট্রন প্রবেশ করবে। এবং তৃতীয় যে দ্বিতীয় শক্তি স্তরে যে 2p অরবিটাল আছে উপশক্তি স্তরে আছে, সেখানে 3টি অরবিটাল আছে। প্রথমে একটি একমুখী স্পিনে প্রবেশ করবে এবং প্রাপ্যতা অনুসারে যখন আরেকটি ইলেকট্রন প্রবেশ করবে তখন সেটা বিপরীতমুখী স্পিনে প্রবেশ করবে। নিশ্চয়ই শিক্ষার্থীরা বুঝতে পেরেছ। এবার শিক্ষার্থীরা চলে আসো পলির বর্জন নীতি। তাহলে পলির বর্জন নীতিটা কি? পলির বর্জন নীতি হল একটি পরমাণুতে দুইটি ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান হতে পারে না। যে কোনো 4টি কোয়ান্টাম সংখ্যা, কিন্তু শিক্ষার্থীরা খেয়াল রাখবে। তাহলে আমরা উদাহরণস্বরূপ নিলাম হিলিয়াম পরমাণুতে দুইটি ইলেকট্রন আছে, একটা হলো E1 আর একটা হলো E2। E1 ইলেকট্রনের জন্য n এর মান 1, N2 এর E2 এর জন্য আমরা বলছি n এর মান 1। E1 ইলেকট্রনের জন্য L এর মান সহকারী কোয়ান্টাম সংখ্যা L এর মান 0। E2 ইলেকট্রনের জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা L এর মান 0। E1 ইলেকট্রনের জন্য চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান 0। E2 ইলেকট্রনের জন্য চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান 0। E1 ইলেকট্রনের জন্য চতুর্থ কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ স্পিন কোয়ান্টাম সংখ্যার মান +1/2। E2 ইলেকট্রনের জন্য চতুর্থ কোয়ান্টাম সংখ্যা S এর মান হলো -1/2। তাহলে শিক্ষার্থীরা এখান থেকে আমরা জেনে নিলাম যে 3টি কোয়ান্টাম সংখ্যার মান সমান হলেও চতুর্থ কোয়ান্টাম সংখ্যার মানটি ভিন্ন। তাহলে পলির বর্জন নীতিতে এখানে প্রমাণিত যে পলির বর্জন নীতিতে যে কথা বলা হয়েছে যে একটি পরমাণুতে দুইটি ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান হবে না। যে কোনো 4টি কোয়ান্টাম সংখ্যার মান ভিন্ন হতে পারে। এখন তোমাকে যদি বলা হয় যে সোডিয়ামের 10তম ইলেকট্রনের জন্য সেটা 10-11 ইলেকট্রনের জন্য সেটা প্রমাণ করতে, তাও তুমি করতে পারবে। তাহলে শিক্ষার্থীরা বিষয়টা বুঝতে পেরেছ। তাহলে শিক্ষার্থীরা তোমাদের সাথে পলির বর্জন নীতি পর্যন্ত আলোচনা করলাম। তারপরে আসো শিক্ষার্থীরা তোমাদের আহ্বান নীতি। আহ্বান নীতিটা আমরা একটু ইলেকট্রন বিন্যাসের জন্য প্রয়োজন। তো সেখানে আহ্বান নীতি, আহ্বান শব্দটির অর্থ হলো বিল্ডিং আপ, এটা উপরের দিকে নির্মিত করা। তার মানে বলা হচ্ছে যে ইলেকট্রনকে নিম্ন শক্তি স্তর থেকে ক্রমান্বয়ে উচ্চ শক্তি স্তরে সাজানোর নীতিটা হলো আহ্বান নীতি। তো এটা সাজাতে গেলে শিক্ষার্থীরা একটা নিয়মের ওপর থাকতে হয়। সেটা হলো কি n+l এর নিয়ম। এই n+l এর নিয়ম হলো দুইটা, যে আমরা বলছি n+l এর মান দুইটা উপশক্তি স্তরের মানে দুইটা অরবিটালের যদি n+l এর মান যেটার কম হবে সেই শক্তি স্তরে ইলেকট্রন আগে প্রবেশ করবে। আর দুইটা অরবিটাল n+l এর মান যদি সমান হয়ে যায় তাহলে সেক্ষেত্রে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান যেটি কম হবে সেক্ষেত্রে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তাহলে শিক্ষার্থীরা এখানে দেখানো আছে, এখানেও আমরা দেখাচ্ছি। তো সেই হিসাবে ইলেকট্রন বিন্যাস করতে গেলে ব্যতিক্রম ক্রোমিয়াম, কপার, এই ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস তোমরা দেখে নিবে। সেখানে কেন ব্যতিক্রম তার ব্যাখ্যাও তোমরা আগেই জেনেছো। তারপরেও একটু বলে দেয়া যে আমরা অর্ধপূর্ণ এবং পূর্ণ অবস্থায় অরবিটালগুলো সুস্থিতি থাকে। তাহলে এই সুস্থিতি অর্জনের জন্যই 4s থেকে তখন একটা ইলেকট্রন ডিতে চলে আসে। আর এখানে সুস্থিতি অর্জনের জন্য 4s থেকে একটা ইলেকট্রন যখন ডিতে চলে আসে তখন 4s অরবিটাল অর্ধপূর্ণ হয়ে সুস্থিতি অর্জন করে, ডি অরবিটাল পূর্ণ হয়ে সুস্থিতি অর্জন করে, অর্থাৎ সামগ্রিক ইলেকট্রন বিন্যাসটা তখন সুস্থিত হয়ে যায়। ইলেকট্রন বিন্যাসের প্রয়োগ শিক্ষার্থীরা তোমাদের বইতে 114 পৃষ্ঠায় দেয়া আছে, সেটা দেখে নিবে। সেটা সেখান থেকে তোমরা পড়ে নিবে। যদি কোনো ধরনের সমস্যা থাকে তাহলে ক্লাসে আলোচনা করা যাবে। এরপর আসে শিক্ষার্থীরা তোমাদের যে তড়িৎচুম্বকীয় বর্ণালী। তড়িৎচুম্বকীয় বর্ণালীর পর্যন্তই আজকে আমরা আলোচনা করব। তড়িৎচুম্বকীয় বর্ণালীটা শিক্ষার্থীরা তোমরা জেনেছ যে ইলেকট্রন যখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করে সেখানে আকর্ষণের ফলে তৈরি হয় বিদ্যুৎ ক্ষেত্রে, আর বিদ্যুৎ ক্ষেত্রের ফলে তৈরি হয় চুম্বক ক্ষেত্রে। তাহলে বিদ্যুৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র পরস্পর কীভাবে অবস্থান করে? তো বিদ্যুৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্রে এই যে আমরা বলছি মিথস্ক্রিয়ার ফলে এক ধরনের রশ্মি বিকিরিত হয়, এই রশ্মিটাকে বলছে তড়িৎচুম্বকীয় রশ্মি, এবং এর ফলে যে বর্ণালী সৃষ্টি হয় সেটাকে বলা হচ্ছে তড়িৎচুম্বকীয় বর্ণালী। তাহলে শিক্ষার্থীরা তড়িৎচুম্বকীয় বর্ণালী কি সে বিষয়টা আমরা জানলাম। ঠিক আছে, তড়িৎচুম্বকীয় বর্ণালী কাকে বলে, তড়িৎচুম্বকীয় বর্ণালী কীভাবে সৃষ্টি হয় সেই সম্পর্কে আমরা একটা ধারণা নিয়ে নিলাম। তারপরে আসো শিক্ষার্থীরা তোমাদের এখানে কিছু শর্ত যেটা তোমরা অনেকেই পড়ে ফেলছ। তরঙ্গ দৈর্ঘ্য ক্লাস 9-10-এ পড়েছ, কম্পাঙ্ক, তরঙ্গ সংখ্যা আমরা এটা পড়েছি। এবং এখানে যে ইউনিটগুলো দেওয়া আছে শিক্ষার্থীরা এই ইউনিটগুলো মনে রাখার চেষ্টা করবে এবং তাদের মধ্যে রিলেশনটা মনে রাখার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে শিক্ষার্থীরা আজকের ক্লাস এই পর্যন্ত আলোচনা করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।